পাম্পে পাম্পে আজও দীর্ঘ লাইন, ডিপো থেকে মিলছে চাহিদার 1/3 বিক্রি বাড়ায় সংকট, দাবি মন্ত্রীর। জ্বালানি সরবরাহে ইতিবাচক সারা ভারতের। ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, প্রাণ গেল দুজনের, আহত অর্ধশত। মাদারীপুরে সালিশি বৈঠকে ব্যবসায়ীকে হত্যা, বাধা দেয় 4 জনকে কুপিয়ে জখম। ইজি বাইকের সঙ্গে সংঘর্ষের পর দোকানে ঢুকে পড়ল ট্রাক, নাটোরে নিহত 2, যশোরে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 3 জন নিহত। উচ্ছেদের 1 সপ্তাহ পার না হতেই কক্সবাজার সৈকতে অবৈধ দোকানের সারি, শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে আটক 1। ঈদের ছুটি শেষেও পর্যটন ও বিনোদন কেন্দ্রে ঢল, পুলের কৃত্রিম ঢেউয়ে নেচে গেয়ে উদযাপন, সাগরের নোনা জলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, পার্কে আনন্দে মাতোয়ারা শিশুরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঢাকার বাইরেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, কোনো কোনো পাম্পে টানানো হয়েছে বন্ধের নোটিশ। অনেক পাম্পে দেয়া হচ্ছে চাহিদার তুলনায় কম তেল। চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে পেট্রোল পাম্পগুলো, সংকটে যানবাহনের মালিক ও চালকরা। গত 1 সপ্তাহ ধরে জ্বালানির সংকটে ভুগছে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো। জেলার 21টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 4টিতে পেট্রোল, অকটেন, ডিজেল মিললেও মোটরসাইকেল প্রতি দেয়া হচ্ছে মাত্র 100 টাকার জ্বালানি তেল। আবার বরাদ্দ পাওয়া জ্বালানি মুহূর্তেই শেষ হলে বন্ধ রাখা হচ্ছে পাম্প। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে, 100 টাকার তেল দিল, এরা বন্ধ করা দিবে সেই 100 টাকার গুড়ি। আবার অনেকে আছে তেল নিয়ে যা বেচতেছে। যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি, আমরা প্রশাসনের সাথে কথা বলে আলোচনা করে আমরা সেভাবে আমরা তেলগুলো বিপণন করছি। নওগাঁয়েও বন্ধ রয়েছে বেশিরভাগ পেট্রোল পাম্প। জেলায় 56টি পেট্রোল পাম্পে প্রতিদিন 90,000 লিটার ডিজেলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে 30,000 অকটেন ও পেট্রোলের 45,000 লিটারের পরিবর্তে 20 থেকে 22,000 লিটার সরবরাহ করা হচ্ছে। তেল নিতে যাচ্ছি, প্রত্যেকটা ফিলিং স্টেশন বন্ধ। নীলফামারীতেও সংকট চরমে। টেংরামারীতে হন্যে হয়ে বোতলে করে তেল নিতে গিয়ে উত্তেজিত ক্রেতাদের মধ্যে ক্ষোভ থেকে শুরু হয় মারামারি। খুলনায় 2 দিন বন্ধ থাকার পর পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, তবে চাহিদার তুলনায় খুবই কম। মোংলা থেকে এই পাশ থেকে আসতে যে কটা পাম্প বাসছে, একটা পাম্পে তেল নেই। ডিপো থেকে আমাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে গ্রাহক চাহিদা অনেক বেশি, সেই চাহিদা সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতেও হাহাকার পরিস্থিতি, পিরোজপুরেও একই চিত্র। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি গ্রাহকদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চাহিদা বাড়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ হাসান টুকু। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান তার। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়। পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। তেল আছে, তেল পাবেন আপনারা। পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত হয়েছেন অর্ধশত মানুষ। এদিকে মাদারীপুরে সালিশি বৈঠকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়, বাধা দেয়ায় নারীসহ 4 জনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন কৃষক। খুলনায় নিখোঁজের 12 ঘন্টা পর ঝোপ থেকে উদ্ধার হয়েছে 4 বছরের শিশুর মরদেহ। দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ। পূর্বশত্রুতার জেরে নাসিরনগরে রহিম ও কাশিমের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা। মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ হলে আক্তার মিয়া ও হাবিবুল ইসলামের মৃত্যু হয়, আহত অর্ধশত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুরের রাজৈরে রাসেল ব্যাপারীর বসত ঘরে চুরির ঘটনায় সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে পরিকল্পিতভাবে ব্যবসায়ী রাসেল সহ 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে মজিদ খান ও তার ছেলের বিরুদ্ধে। পরে রাসেলের শ্বশুর ফল ব্যবসায়ী জাকির শেখকে ডেকে নিয়ে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর অভিযুক্তদের বসত ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। খুলনায় নিখোঁজের 12 ঘণ্টা পর জান্নাতুল মাওয়া নামে 4 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, সোমবার দুপুরে মামা তোতা মিয়া আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ শিশুটির বাবার মোবাইলে ভয়েস রেকর্ড দিয়ে ঠিকানা দেয় তোতা মিয়া। পরে নগরীর হরিণটানা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এদিকে বগুড়া সদরে পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাইমের বিরুদ্ধে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। সপ্তাহ না পেরোতেই কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গুড়িয়ে দেওয়া হয় শতাধিক স্থাপনা। এ সময় উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উচ্ছেদের সপ্তাহ পার না হতেই বালিয়াড়িতে ফের ব্যবসায়ীদের অস্থায়ী স্থাপনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আবারও অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথমে ঝাউবাগান এলাকায় থাকা স্থাপনাগুলো ট্রাকে তোলা হয়। অনেকে আবার নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। রোডের পাশে যেটুকু আছে ওইটাও ভাঙতেছে, কারণ আমরা আসলে গাড়িগুলো রাখবো কোথায়? এতগুলো গাড়ি উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়ার কথা বলেও আমাদেরকে কিছু হচ্ছে না। মারমেট এলাকায় উচ্ছেদে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ব্যবসায়ী। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। গত 9 মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন। 12 মার্চ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা 5 দিনে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল 630টি স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সূর্য ডুবে গিয়েছে, কিন্তু মানুষের যে দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলোর সাগরের নোনা জলে ডুব দেয়া এখনো বন্ধ হয়নি। সন্ধ্যা পেরিয়েছে, এখন যারা লাইফ গার্ড কর্মী ছিলেন তারাও কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব শেষ করে কিন্তু গুটিয়ে নিয়ে তারা চলে গিয়েছে বালিয়াড়িতে। কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রের নোনা জলে মানুষজনের যে আনন্দ উচ্ছ্বাস সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা লক্ষ্য করছি এখন সন্ধ্যা পেরিয়ে গেছে, এই সন্ধ্যার মাঝেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ সাগর তীরে দাঁড়িয়ে ছবি তুলছে। অনেকেই তাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে হাঁটাহাঁটি করছে এবং অনেকে আমরা লক্ষ্য করছি বেশিরভাগ সাগর তীরে মানুষ এখনো পর্যন্ত সমুদ্র স্নান করছে। তবে আমরা গত কয়েকদিন ধরে আমরা যেটি লক্ষ্য করছি, কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের টানা যে ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে এসেছে। যেটি পর্যটন ব্যবসায়ীদের পরিসংখ্যান যেটি বলছে, গত 4 দিনে প্রায় 4 লাখের কাছাকাছি পর্যটক কক্সবাজারে ছুটে এসেছেন এবং এই বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে কক্সবাজারের যে ফটোগ্রাফার থেকে শুরু করে বিচ বাইক, বিচওয়ালা, তারপর হচ্ছে যে সামগ্রিক বিক্রেতা থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকানি সব যে ব্যবসা সেটি চাঙ্গা হয়েছে এবং ব্যবসায়ীদের মুখে আমরা হাসি দেখতে পেয়েছি। তারা যেটি বলছে, যেহেতু দীর্ঘ রমজানের 1 মাস পর্যটকের খরা ছিল, সেই খরার কারণে কিন্তু তারা অনেক লোকসানে পড়েছিল। এখন যেহেতু ঈদের টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক প্রতিদিনই ছুটে আসছে, তার কারণে তাদের ব্যবসাটা অনেক চাঙ্গা হয়েছে। 5 শতাধিক হোটেল মোটেলও কিন্তু কোনো ধরনের কক্ষ খালি নেই। পর্যটন ব্যবসায়ী বা হোটেল মোটেল ব্যবসায়ীরা যেটি বলছে, যেহেতু 26শে মার্চ রয়েছে, সব কিছু মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত কক্সবাজারে প্রায় 9 থেকে 10 লাখ পর্যটকের সমাগম হবে এবং সেই সমাগমকে কেন্দ্র করে এরই মধ্যে কক্সবাজারের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে কক্সবাজার জেলা প্রশাসন সবাই একযোগে কাজ করছে যাতে কোনো ধরনের পর্যটকের কোনো ধরনের ক্ষতি না হয়। গত 3 দিনে কক্সবাজারে প্রায় 30 জনেরও অধিক শিশু এখানে হারিয়ে গিয়েছিল। পরে ট্যুরিস্ট পুলিশ তাদেরকে খুঁজে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে জানালেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আর দেশের অবহেলিত উত্তর জনপদকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার আশ্বাস, দেশের জ্বালানি সংকট খুব দ্রুতই মোকাবিলা করা হবে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘর ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আমরা এই জিয়ার স্মৃতিকে চির অমর অম্লান করে এটা ইতিহাসের বিষয়বস্তু, অথচ সেটা ইতিহাসে পালন করা হয় না, এটা আমরা করতে চাই। বর্তমান সরকার উত্তরের জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, সেটা উত্তর আমেরিকা হোক বা আফ্রিকা হোক, এবং বহু রকমের জ্বালানি সরবরাহ করা হবে। ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের খাল খনন কর্মসূচির এক উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, কর্মসংস্থান সৃষ্টিতে ড্রেজার নয় বরং শ্রমিক দিয়ে এই খাল খনন করবে সরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের আন্তঃ মন্ত্রণালয়ের মিটিংয়ে এবং আমাদের মন্ত্রণালয়ের মিটিংয়ে বারবার টাকাটা দিয়েছেন। আমি মানুষকে আর ঢাকামুখী করতে চাই না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বান্দরবানে বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই নির্মাণ করা হয়েছে সড়ক, চলছে কার্পেটিং এর কাজ। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়ক নির্মাণেও রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। তবে নিয়ম মেনেই সড়ক নির্মাণ হচ্ছে দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সড়কের মাঝেই বিদ্যুতের খুঁটি, সেটি না সরিয়েই চলছে কার্পেটিং। বান্দরবান সদর উপজেলার রেসা থেকে গোয়ালিয়াখোলা পর্যন্ত নির্মিত হচ্ছে 7 কিলোমিটার সড়ক। বাস্তবায়ন করছে ইউটিমং, মিল্টন ট্রেডার্স, জেবি ও এস অনন্ত বিকাশ ত্রিপুরা। নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের আগে বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এতে বিঘ্ন হচ্ছে যান চলাচল, তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়া সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। একদম রাস্তার উপরে কেমনে চলাচল করবো আমরা? যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। দুইটা গাড়ি যদি একসাথে পারাবার করতে যায় বড় গাড়ি, তাহলে এখানে হয়তো কেউ ব্যাগে যাবে, কেউ আপরে আসবে। যে জায়গার 2 ফুট 3 ফুট ডালে দেওয়ার কথা, সেখানে দেখতে শুনবেন 1.5 ইঞ্চিও ডাল হচ্ছে না। কন্ট্রাক্টরকে বলার পরে উনি বলতেছে আমি বিদ্যুৎ অফিসকে জানাইছি, ওরা কোনো উদ্যোগ নিতেছে না। রাস্তার কাজগুলো নিম্নমানের খুব কম হচ্ছে। এটা এই রাস্তাটা বৃষ্টি পড়লে এটা হয়তো এই পাথরগুলো আরো উঠবে, এটা হয়তো রাস্তাটা হয়তো নাও টিকতে পারে এটা। তবে নিয়ম মেনেই সড়ক নির্মাণ হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এলাকাবাসীর অভিযোগের শেষ নাই, জনগণেরও অভিযোগের শেষ নাই। এখানে নিম্নমানের কাজ কোথায় হচ্ছে? সব উন্নত মানের কাজ হচ্ছে, ঠিক আছে। 32 কোটি টাকা ব্যয়ে 3 প্যাকেজে নির্মাণ করা হচ্ছে সড়কটি। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। 4 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি খাগড়াছড়ির হরিনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বর্তমানে ভাঙাচোরা 3টি কক্ষে কোনো রকমে চলছে পাঠদান ও অফিসের কাজ। ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ টিন শেড আর বাঁশের বেড়া দিয়ে কক্ষে পাঠদান। সামান্য ঝড় বৃষ্টিতেই ভেঙে পড়তে পারে ঘর। পাশেই নির্মাণাধীন নতুন স্কুল ভবনের কাজে ধীর গতিতে এমন বিড়ম্বনা।
2022-23 অর্থ বছরে খাগড়াছড়ি জেলা সদরের হরিনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 18 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 4 বছরেও তা হয়নি। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিকে দায়ী করছেন এলাকাবাসী। যিনি ঠিকাদার করছেন গাফলতির কারণে এখন আমাদের এই ভবনটা হচ্ছে না। ছেলে মেয়েরা এক গাছতলায় নিচে বসে এখনো পড়াশোনা করতে হচ্ছে। বর্ষার আগে যদি স্কুলটা যদি সম্পূর্ণ না হয় তখন আমাদের গ্রামবাসীদের ছেলে মেয়েদের অনেক ক্ষতি হতে পারে। বর্তমানে 3টি জরাজীর্ণ কক্ষে কোনো রকমে চলে শিক্ষা ও অফিস কার্যক্রম। পাশাপাশি পর্যাপ্ত মাঠের অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। দেখতে সুন্দর নাই, এখানে পড়তে মন বসে না। এটা যে বিদ্যালয় নাকি গোয়ালঘর মানে বোঝা মুশকিল। আমি আলাপ করে দেখেছি এলজিডি বিষয়টার প্রতি অনেক দায়িত্বশীল হয়ে কাজটা এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা রাখছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশনকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়ার কথা জানান এলজিডি। শীতের সিজনটা যেটা ড্রাই সিজন, ওই সিজনে আমাদের কাজ করতে হয়, যে কারণে আমাদের কাজের গতিটা কিছুটা মন্তর ছিল। তবে আমাদের ইতিপূর্বে স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আশা করতেছি আমরা আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটি স্কুলটি ক্লোজ করে আমরা বুঝিয়ে দিতে পারবো। 1935 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 23 মার্চ দুপুরে বাড়ি থেকে বের হয় বুদ্ধি প্রতিবন্ধী রাজিন ইয়াসির সামি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সদর মডেল থানায় অভিযোগ করেন সামির স্বজনরা। সকালে জেলার খাদ্য অফিসের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে উপজেলার রাজৌর এলাকার রাস্তার ওপর রিয়া মনির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বরিশালে ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান ঈদে নানা বাড়িতে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় তারা। পরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে রূপগঞ্জের যাত্রামোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ করার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। রোববার রাতে স্বামীর গলায় ছুরি ধরে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত আফজাল ও আব্বাস। এ ঘটনায় পরদিন বিকেলে ভুক্তভোগী নিজেই রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোরে বাস থেকে বেনাপোল চেকপোস্টে নামেন সুশান্ত কুমার মজুমদার। এ সময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে 4 থেকে 5 জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে সুশান্তকে তাদের আস্তানায় যেতে বাধ্য করা হয়। পরে জিম্মি করে সঙ্গে থাকা 30,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 3 জনকে গ্রেফতার করে। যমুনা ব্রহ্মপুত্রের বালুতে লুকিয়ে থাকা মূল্যবান খনিজ আহরণে জ্বলে উঠেছে আশার প্রদীপ। 799 হেক্টর বালুচর ইজারা নেয়ার পর পরীক্ষামূলকভাবে ভারী খনিজ উত্তোলন করেছে অস্ট্রেলিয়ান একটি কোম্পানি। মূল্যবান 5 ভারী খনিজ বাণিজ্যিকভাবে আহরণের স্বপ্ন দেখছে বাংলাদেশ। উত্তর জনপদের নতুন সম্ভাবনা ভারী খনিজ নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। উজান থেকে নেমে আসা যমুনা ব্রহ্মপুত্র আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ভাটির জনপদ গাইবান্ধায়। ব্রহ্মপুত্রের বালুতে চকচক করছে অপার সম্ভাবনা, যেখানে পাইলট প্লান্ট স্থাপন করে বালু উত্তোলনের পর আলাদা করা হয় ভারী খনিজ। এরপর বিভিন্ন প্রক্রিয়ায় বের করা হয় মূল্যবান খনিজ রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন ও গার্নেট।
পরীক্ষামূলক উৎপাদনে এসে প্রথম বছরের শুরুতে 1% এবং শেষের দিকে গড়ে 3% ভারী খনিজ আহরণ করে এভারলাস্ট মিনারেলস কোম্পানি লিমিটেড। 1% ভারী খনিজ উপস্থিতি ওনারা পেয়েছেন এবং শেষাংশে তারা আরও বলেছেন যে 3.5% তাদের খনিজের উপস্থিতি তারা নিশ্চিত করেছেন। এবার এই বালু থেকে 8% ভারী খনিজ আহরণের লক্ষ্য অস্ট্রেলিয়ান কোম্পানিটির, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে পাওয়া গেলেও প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আহরণের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই খনিজ পদার্থগুলো মূলত আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক ব্যয়বহুল। সফলতা অর্জন করলে 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার বালুচর থেকে 1,20,000 টন ভারী খনিজ পাওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা। যদি আমরা এই পরিমাণ জিরকন দেশে আহরণ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে অনেক ডলারের সাশ্রয় হবে। 2024 সালে 28 শর্তে সরকার এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে খনিজ আহরণের জন্য 799 হেক্টর বালুচর ইজারা দেয়। চুক্তি অনুযায়ী এই খনিজ থেকে সরকার পাবে 43 ভাগ আর কোম্পানি পাবে শতকরা 57 ভাগ। পরীক্ষামূলকভাবে উৎপাদন প্রক্রিয়ায় সফল হলে এরপর বাণিজ্যিকভাবে খনিজ আহরণ প্রক্রিয়া শুরু করবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড। ব্রহ্মপুত্র নদের খারজানি চর থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কৃত্রিম সংকট তৈরি করে রংপুরে আলু সংরক্ষণে বস্তা প্রতি ভাড়া কয়েক গুণ বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং না থাকায় ইচ্ছেমতো সংরক্ষণের ভাড়া বাড়ানো হচ্ছে এমন অভিযোগ কৃষকদের। কৃষক নেতাদের দাবি, এই চক্রের কারণে প্রকৃত চাষিরা আলু সংরক্ষণের সুযোগ হারাবে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের প্রতিবেদন। একদিকে লোকসানের বোঝা, অন্যদিকে নতুন করে শোষণ। রংপুরের আলু চাষিরা যেন আটকা পড়েছেন এক অদৃশ্য সিন্ডিকেটের জালে। আলু সংরক্ষণে ব্যবহৃত বস্তার কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ, যার বড় প্রভাব পড়েছে আলু চাষিদের উপর। বাজারগুলোতে কর্তৃপক্ষের নজরদারি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ফায়দা লুটছে। অভিযোগ কৃষকদের। আলু যে তুলতেছি খ্রিস্টানের পয়সা দেবো, আলু বিক্রি করে সে খ্রিস্টানের পয়সাও দিতে পারবো না। এক একটা বস্তার দাম মনে করেন যে 80-40, এখন 80 টাকা দিয়ে কিনে লাগতেছে। সারে যাইলে সমস্যা, বস্তায় সমস্যা, আমরা যেখানে যাই সেখানেই আমাদের সমস্যা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জেলার কয়েকটি বাজার ঘুরে দেখে সময় সংবাদ। মেলে অভিযোগের সত্যতাও। ব্যবসায়ীরা বস্তা সংকটের কথা বললেও গুদামগুলোতে রয়েছে পর্যাপ্ত মজুত। তবে এ বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত ব্যবসায়ীদের। মার্কেটে যখন যেভাবে কিনতেছি ওইভাবে সীমিত লাভ ধরে বেচতেছি। কোম্পানি যারা প্লাস্টিকের বস্তা বানায় তাদেরকে ধরেন ঢাকাতে মাল মাঠে নাই, এর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, ওর মাল ওই কিনে 5 টাকা বেশি দিয়ে, এইভাবে করে দামটা এই 2 দিনে এত দূর আছে। আলুর উৎপাদনের পর দাম না থাকায় একই তো কৃষকরা দিশেহারা, উল্টো বস্তার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট। কৃষকরা বলছেন, যে বস্তা মৌসুমের শুরুতেও বিক্রি হয়েছে 10 টাকায়, সেই বস্তায় এখন বিক্রি হচ্ছে 35 টাকা করে। আর পাটের বস্তা যেখানে ছিল 70 টাকা, সেই পাটের বস্তা এখন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। আলু চাষি সমিতি ও কৃষক সংগঠনের নেতারা বলছেন, বস্তার দাম বাড়িয়ে ও হিমাগারে আগাম বুকিং দিয়ে আলুর বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে মধ্যস্বত্বভোগীরা। প্রশাসন কঠোর না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক কৃষক। পাটের দাম বৃদ্ধির কারণে মার্কেটে কোনো নতুন বস্তা নাই। তারপর যদি আজকে নেটের ব্যবস্থা থাকতো তাহলে পুরাতন বস্তা তো আমরা সংরক্ষণ করতে পারতাম। যে সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে চটের বস্তা এবং প্লাস্টিকের বস্তা দাম বাড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। তবে সংরক্ষণের ব্যবস্থা মাত্র 7,32,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও তিস্তার চরে মরিচের বাম্পার ফলন। এসব বিক্রির জন্য ফুলছড়ি নদের ঘাটে বসে মরিচের হাট। প্রত্যেক হাটে বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার লাল মরিচ। বড় আকারের কেনাবেচায় ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। জেলা প্রশাসকের আশ্বাস, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। সোহেল রানার তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই নৌকা, ঘোড়ার গাড়ি ও কাঁধে মরিচ নিয়ে দলে দলে হাটে আসতে শুরু করেন বিভিন্ন চরের চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের হাট ডাকে মুখর উত্তরাঞ্চলের বৃহতে হাট চত্বর। গাইবান্ধার চরাঞ্চলের উৎপাদিত অন্যতম অর্থকারী ফসল মরিচ। ফসলটি কেনাবেচার জন্য
ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এ মরিচের হাট। গুণগত মানের হওয়ায় দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি ও পাইকাররা কিনে নিয়ে যান লাল মরিচ। পাইকাররা মরিচ কিনে সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। আমাদের শহর অঞ্চলে যত মরিচ আছে সমস্ত মরিচ আমরা ফুলছড়ি হাটে বেচা কিনা করি। এবার ফলনে কম, দামে বেশি। মরিচ গত বছর ছিল 8,000, 10,000, এই বছর 14, 15, 12। তবে জমজমাট এই মরিচ হাটে অতিরিক্ত টোল বা হাসিলাদের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও কৃষকরা। তাদের দাবি, সরকার নির্ধারিত 10 টাকার জায়গায় জোরপূর্বক 200 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে সমঝোতার মাধ্যমে হাসিল নেয়ার দাবি ইজারাদারের। 30 টাকা খাজনা হয় 3 মণে, সেখানে 900 টাকা নিয়েছে। 1 মণ মরিচ আনতে যে খরচ করতেছে, তার ডাবল খরচ করতেছে। এখানে মাপার জন্য মন প্রতি 70-80 টাকা করে নেওয়া হচ্ছে। নির্ধারিত যেটা টোল দেওয়া আছে সেই অনুযায়ী ইজারাদারটা টাকা নেয়। ওই যে বলতেছে কাটায় যে 100 টাকা নেয়, এটা নয় কথা। কাটায় 70 টাকা নেয়, ওদের 20 টাকা, খালনা 50 টাকা। আমি ইতিপূর্বে 9 বছর আগে থেকে হাটটা যেভাবে চলে তার চেয়ে আমি 20 টাকা কম নিচ্ছি। তবে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। টোল সঠিকভাবে আদায় করা হচ্ছে না বা এখানে অনিয়ম হচ্ছে, এই বিষয়টা আমরা জরুরি ভিত্তিতে তদন্ত করে বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। হাটে এবছর প্রতিমন শুকনো মরিচ প্রকার ভেদে 11,000 থেকে 13,000 টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 8 থেকে 9,000 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাম্পে পাম্পে আজও দীর্ঘ লাইন, ডিপো থেকে মিলছে চাহিদার 3 ভাগের 1 ভাগ। বিক্রি বাড়ায় সংকট, দাবি মন্ত্রীর। জ্বালানি সরবরাহে ইতিবাচক সারা ভারতের। ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের, আহত অর্ধশত। মাদারীপুরে সালিশি বৈঠকে ব্যবসায়ীকে হত্যা, বাধা দেয় 4 জনকে কুপিয়ে জখম। এবং ইজি বাইকের সঙ্গে সংঘর্ষের পর দোকানে ঢুকে পড়ল ট্রাক, নাটোরে নিহত 2, যশোরে গাছের সঙ্গে প্রাইভেট কারে ধাক্কা, একই পরিবারের 3 জন নিহত। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিনুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।